আসসালামু আলাইকুম এন্ড গুড ডে ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আমরা চমৎকার একটা চ্যাপ্টার রিক্রুটিং নিয়ে আলোচনা করছি, অর্থাৎ কর্মী সংগ্রহ। বেসিক্যালি সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বলতে সাধারণভাবে আমরা বুঝে থাকি হচ্ছে কর্মী সংগ্রহ, বা সাধারণের দৃষ্টিতে আমরা এইভাবে বলতে পারি যে হিউম্যান রিসোর্স বা মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে সাধারণ যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা হচ্ছে কর্মী সংগ্রহ বা রিক্রুটিংকেই সবাই মনে করে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। তো আসলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট খুব বিস্তৃত একটা বিষয়। তো আমরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে এখন পার্টিকুলারলি কর্মী সংগ্রহ পড়ছি। তো কর্মী সংগ্রহের মধ্যে প্রিভিয়াস ক্লাসে আমরা প্রিলিমিনারি ডিসকাশন করেছিলাম, সেখানে ডেফিনেশন করেছি আমরা। এরপরে যে দেন হচ্ছে সোর্সেস গুলো দেখেছি। সোর্সেস অর্থাৎ কর্মী সংগ্রহের উৎসগুলো দেখেছি। কর্মী সংগ্রহের উৎসের মধ্যে দুইটা উৎস থেকে বেসিক্যালি কর্মী সংগ্রহ করা হয়। একটা হচ্ছে অভ্যন্তরীণ বা ইন্টারনাল সোর্স, আর একটা হচ্ছে এক্সটার্নাল বা বাহ্যিক উৎস, অর্থাৎ বাইরে থেকে কর্মী সংগ্রহ। তো এখানে অভ্যন্তরীণ উৎসগুলোর মধ্যে বিভিন্নভাবে সংগ্রহ করা যেতে পারে, যেমন প্রমোশন করা যেতে পারে, এছাড়া হচ্ছে প্লেসমেন্ট হতে পারে, বা এরকম বিভিন্ন ধরনের টাইপস গুলো আমরা দেখেছি। এছাড়া যেটা আমরা এক্সটার্নাল সোর্সের মধ্যে দেখেছি, যেটা হচ্ছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট হতে পারে, বা শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ আর কর্মী সংগ্রহকে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে হায়ার করা, অর্থাৎ পিপলকে হায়ার করা। এখানে যেটা লক্ষণীয় বিষয়, যেহেতু যেহেতু মানুষ খুব বা এইচআর খুব সিগনিফিক্যান্ট একটা এলিমেন্ট। সো সিগনিফিক্যান্ট এলিমেন্টের ক্ষেত্রে রিক্রুটিং এর মাধ্যমে কিন্তু এইচআরটা নিয়ে আসা হচ্ছে। সো রিক্রুটিং এর মাধ্যমে যেহেতু এইচআরটা নিয়ে আসতে হচ্ছে, তাহলে রিক্রুটিং অবশ্যই মোস্ট সিগনিফিক্যান্ট একটা ফাংশন এইচআর এর। তো এইখানে কিন্তু যেটা হচ্ছে যে খুব ক্রিটিক্যালি, অর্থাৎ বা খুব ভালোভাবে এইচআর গুলোকে নিয়ে আসতে হবে। সিলেকশনে আমরা দেখব যে খুব ভালোভাবে নিয়ে আসা। তো এখন আমরা যেটা হচ্ছে যে রিক্রুটিং এর যে পার্টগুলো বা যে যে অংশগুলো রয়েছে আজকের ক্লাসে আলোচনা করব। তো চলো আমরা সেগুলো দেখি। রিক্রুটমেন্ট হায়ারিং বা এটাকে অনবোর্ডিং করে দেয়া। দেন হচ্ছে আমরা ডেফিনেশন দেখেছি, সোর্সেস দেখেছি, সোর্সেস, প্রমোশন, ট্রান্সফার, আপগ্রেডিং, রিটায়ার্ড এমপ্লয়িজ, এরাও সোর্সেস, রিটেন্ড এমপ্লয়িজ রেফারেলস, ডিপেন্ডেন্ট, রিলেটিভস। এক্সটার্নাল সোর্সের মধ্যে দেখো একটা অ্যাড, আমরা সাধারণত এই অ্যাডটা প্রায়শই তোমরা দেখে থাকো যে উই আর হায়ারিং মানে আমরা কি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এই অ্যাডটা তোমরা প্রায়শই দেখে থাকো। দেন হচ্ছে মোস্ট পপুলার ফর্ম হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, ক্যাম্পাস রিক্রুটমেন্ট রয়েছে, প্লেসমেন্ট এজেন্সিস রয়েছে, আউটসোর্সিং রয়েছে, কনসালটেন্সিস রয়েছে, দেন লেবার কন্ট্রাক্টরস, আনসলিসিটেড অ্যাপ্লিকেশন, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, অনলাইন রিক্রুটমেন্ট, ওয়ার্ক ইন ইন্টারভিউ। সো এই বিষয়গুলো আমরা করে ফেলেছি। দেন আমরা যেটা করব হচ্ছে বেস্ট সোর্সেস অফ রিক্রুটমেন্ট, কর্মী সংগ্রহের বেস্ট সোর্সেস কি। আমরা যদি কর্মী সংগ্রহের সোর্সের কথা বলি, তাহলে সেখানে দুইটা সোর্স দেখতে পাই। একটা হচ্ছে ইন্টারনাল সোর্স, বা তোমরা এটাকে অভ্যন্তরীণ উৎস বলতে পারো, আর এটা হচ্ছে আরেকটা হচ্ছে বাহ্যিক উৎস, এক্সটার্নাল সোর্স। তাহলে এইখানে বলছে যে বেস্ট সোর্স কোনটা, আমরা কি ইন্টারনালকে বেস্ট সোর্স বলবো নাকি এক্সটার্নালকে বেস্ট সোর্স বলবো? সো এইটা আসলে খুব সহজে উত্তর দেওয়া সম্ভব না। এটা উত্তর দিতে হলে আমাদেরকে আরো কয়েকটা বিষয় দেখে আসতে হবে। কয়েকটা বিষয় আমি তোমাদেরকে আগেই দেখিয়েছি বা আগের ক্লাসে আলোচনা করেছি। ইন্টারনাল সোর্সেস গুলো কি? প্রমোশন। তো সে প্রমোশন কিন্তু একটা টাইম পর হয়। সো ট্রান্সফারের একটা ফর্মাল বিষয় থাকে, আপগ্রেডিং এর একটা ফর্মাল বিষয় থাকে, রিটায়ারমেন্টের একটা ফর্মাল বিষয় থাকে। সো এগুলো কিন্তু চাইলেই সম্ভব না। রিটাচমেন্ট এমপ্লয়িজ বা এমপ্লয়িজ রেফারেল,
বা ডিপেন্ডেন্ট এমপ্লয়িজ। আচ্ছা, এখন যদি প্রমোশন দেয়া হয় তাহলে সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যদি প্রমোশন দিই, তাহলে প্রমোশন দিলে কিন্তু যেই পদ থেকে দেয়া হয়েছে সেই পদটা কিন্তু খালি হলো বা সবাইকে দিতে হবে, তো বা একজনকে দেয়া হলো। তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রক্রিয়াটা একটা সময়ের সাথে রিলেটেড। ট্রান্সফারের বিষয়টা এটাও টাইমের সাথে রিলেটেড, কিন্তু শূন্য পদ বা ভ্যাকেন্সিস এটা কিন্তু টাইম রিলেটেড বা টাইম ফ্রেমে নাও হতে পারে। ইমার্জেন্সি লোক লাগবে, তখন কিন্তু তুমি চাইলেই প্রমোশন বা ইমার্জেন্সি বেসিস কিন্তু সম্ভব না। সে যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই যে কিছুদিন আগে যেটা ছিল যে করোনাকালীন সময়ে ডাক্তারদের খুব প্রয়োজন ছিল, অর্থাৎ মেডিকেল অর্থাৎ হেলথ রিলেটেড যারা ডক্টর ছিল, নার্স ছিল, তাদের কিন্তু খুব বেশি রিকোয়ারমেন্ট ছিল। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রমোশন দিয়েই কিন্তু সেই রিকোয়ারমেন্ট ফিল আপ করা যায়নি, টোটাল নাম্বারটা কিন্তু লিমিটেড, টোটাল নাম্বারটা কিন্তু সেম। সো প্রমোশন দিলে টোটাল নাম্বার কিন্তু ইনক্রিজ হবে না, বুঝলাম। আমরা ধরে নিলাম যে সামনে আসছে, কিন্তু নাম্বার অফ ডক্টরস কিন্তু বাড়ছে না। এখানে নাম্বার অফ ডক্টরস কিন্তু বাড়াতে হবে, যে ক্ষেত্রে নাম্বার অফ এমপ্লয়িজ দরকার, সেক্ষেত্রে কিন্তু প্রমোশন ট্রান্সফার গুলো খুব বেশি কাজ করে না, তখন কিন্তু যেটা করতে হয়েছে যে ফ্রেশ রিক্রুটমেন্ট দরকার ছিল। তো ফরচুনেটলি যেটা ছিল যে তখন স্পেশাল একটা বিসিএস ৩৯ বিসিএসটা ডক্টরদের জন্য স্পেশাল হয়, তখন অপেক্ষমান অনেক ক্যান্ডিডেট ছিল যারা কোয়ালিফাইড ছিল, কিন্তু শূন্য পদের কারণে নেওয়া যাচ্ছিল না। তো সেই সময় শূন্য পদ সৃষ্টি করে ২০০০ ডক্টর নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ তারাও যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তারাও খুবই ফরচুনেট, এবং হচ্ছে কি আমাদের ক্রাইসিস আওয়ারটা সুন্দরভাবে সার্ভ করা গেল। তো এই হচ্ছে বিষয়, আপগ্রেডিং করা। তো এরপরে রিটেন্স এমপ্লয়িজ, যে এমপ্লয়িজ গুলো চলে গেছে, যে এমপ্লয়িজ গুলোর ছাঁটাই করা হয়েছে, তো তারা নিশ্চয়ই কোথাও না কোথাও জবে চলে গেছে, তারা যদি অ্যাভেলেবেল হয় দেন তাদেরকে কি করা যায়, রিক্রুইট করা যায়। বাট এমপ্লয়ি রেফারেল সব সময় থাকে না। এরপরে ডিপেন্ডেন্ট ডিকেজ, এটা সিচুয়েশনাল ইস্যু। তো দেন ইন্টারনাল সোর্সকে আমরা কি সব সময় কি দেখলাম যে ইন্টারনাল সোর্সের সুবিধা অসুবিধাগুলো, তাহলে আমরা ইন্টারনাল সোর্সকে সবসময় এক কথায় বেস্ট বলতে পারি না। দেন এক্সটার্নাল সোর্স আমরা দেখি। এক্সটার্নাল সোর্স, যেখানে ইন্টারনাল সোর্স সার্ভাইভ করা সম্ভব না, তখন বা ইন্টারনাল সোর্স দ্বারা আমরা কি করতে পারছি না, সার্ভ করতে পারছি না। সো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এক্সটার্নাল সোর্সের মাধ্যমে রিক্রুইট করতে পারি। তাহলে এক্সটার্নাল সোর্সের ক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে নেওয়া যেতে পারে। দেন অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে সব সময় কোয়ালিফাইড পারসন পাওয়া যাবে এরকম কিন্তু বিষয়টা না। অর্থাৎ আমাদের যে রিকোয়ারমেন্ট রয়েছে বা আমাদের যে রাইট পিপল, রাইট প্লেস, রাইট টাইম, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যায়। কারণ প্রমোশনের ক্ষেত্রে বা ইন্টারনাল রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে লিমিটেশন গুলো থাকে, সেই লিমিটেশনের অ্যাডভার্টাইজের মাধ্যমে হচ্ছে লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস এর কাছে রিচ করা যায়। অর্থাৎ অর্গানাইজেশন কি করছে, অ্যাডভার্টাইজারের মাধ্যমে সে টিভি অ্যাড করতে পারছে, পেপার অ্যাড করতে পারছে, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজের মাধ্যমে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্যান্ডিডেটস এর কাছে কি করতে পারে, কোম্পানি রিচ করতে পারে। তো তখন যখন রিচ করে, কোম্পানি যদি বেস্ট কম্পেনসেশন প্যাকেজ এবং হচ্ছে তাদের কোম্পানি যদি ভালো হয়, তখন কিন্তু ক্যান্ডিডেটসরা ইন্টারেস্টেড হয় কোম্পানিতে জয়েন করার ক্ষেত্রে বা কোম্পানিতে সার্ভ করার জন্য ইন্টারেস্টেড হয়। সো এটা একটা ভালো সোর্স। এরপরে যেটা হচ্ছে যে ফ্রেশ গ্র্যাজুয়েট নেওয়ার ক্ষেত্রে ক্যাম্পাস রিক্রুটমেন্ট অনেক সময় দেখা যায় যে রেপুটেড ইউনিভার্সিটি, অর্থাৎ খুব ভালো এইচআর এর ক্ষেত্রে কোম্পানি অনেক সময় যেটা করে যে রেপুটেড ইনস্টিটিউটে চলে যায়। যেমন আমরা এমআইটির কথা বলতে পারি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট টেকনোলজি, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট টেকনোলজি, এমআইটি কথা বলতে পারি। এছাড়া অন্যান্য আমাদের দেশে যেটা হচ্ছে যে বুয়েটের কথা বলতে পারি, খুব রেপুটেড ইনস্টিটিউট। আইবি এর কথা বলতে পারি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেক কোম্পানি যে
অনেক কোম্পানি কি করে যে ওইখানে অর্থাৎ ক্যাম্পাসে গিয়ে রিক্রুটমেন্ট করে। এরপরে যেটা হচ্ছে যে ইন জেনারেল ক্যাম্পাস রিক্রুটমেন্ট হয় সব ক্ষেত্রেই, যে খুব মানে কোয়ালিফিকেশন অনুযায়ী, কোম্পানি রিকোয়ারমেন্ট অনুযায়ী ইন জেনারেল ক্যাম্পাস রিক্রুটমেন্ট হয়। এটা পাবলিক ইউনিভার্সিটিতে হয়, প্রাইভেট ইউনিভার্সিটিতে হয়। তো এই যে সোর্সগুলো রয়েছে, তো সোর্সগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এটাকে অনলি ওয়ান সোর্স আমরা বলতে পারি না, কারণ এটারও কিছু লিমিটেশন রয়েছে। তো অনেক সময় দেখা যায় যে যেটা হচ্ছে যে ইন্টারনাল সোর্সের ক্ষেত্রে আমরা একটা খুব বেশি অ্যাডভান্টেজ পাই, সেটা হচ্ছে ইন্টারনাল সোর্সটা মোস্ট রিলায়েবল, অর্থাৎ যে দিচ্ছে সে কিন্তু বুঝেই দিচ্ছে, অর্থাৎ আমরা এক্স এমপ্লয়ীদের কাছ থেকে পাচ্ছি। এটা মোস্ট রিলায়েবল এবং কোয়ালিফাইড। প্রমোশন দিলে কোম্পানি কিন্তু তার অ্যাক্টিভিটিস দেখে দিচ্ছে। কিন্তু এই এক্সটার্নাল রিক্রুটমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু তাকে তার অ্যাক্টিভিটিস দেখার সুযোগ নেই। প্লেসমেন্ট এজেন্সির ক্ষেত্রে যেটা হচ্ছে যে প্লেসমেন্ট এজেন্সি আমরা খুব বেশি রিলাই করা যায় না। আউটসোর্সিং এর মাধ্যমে নিতে পারি, কিন্তু এগুলো প্লেসমেন্ট এজেন্সি তো আমি অর্থাৎ যে অর্গানাইজেশন, যে হোস্ট অর্গানাইজেশন যার এমপ্লয়ি লাগবে সে দেখেইনি, আরেকটা অর্গানাইজেশনের মাধ্যমে নিয়োগ করছে। আউটসোর্সিং ও সেম, দেন কনসালটেন্সির মাধ্যমে নিয়োগ করা। তো এগুলোর কিছু সুবিধা অসুবিধা রয়েছে। আমরা একেবারে বলতে পারি না যে এই সোর্সটাই বেস্ট, এইভাবে বলার সুযোগ নেই। এখানে যেটা রয়েছে আমরা দেখছি লেবার কন্ট্রাক্টর, আনসলিসিটেড অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনগুলো বাদ দেওয়া হয়েছিল সেগুলো থেকে যদি আমরা নেই, অনলাইন রিক্রুটমেন্টের মাধ্যমে নেওয়া যেতে পারে, ওয়ার্কিং ইন্টারভিউ এর মাধ্যমে নেওয়া যেতে পারে, সবগুলো ওকে নিতে পারি। কিন্তু বেসিকলি হচ্ছে কোনো পার্টিকুলার সোর্সকে আমরা বেস্ট বলতে পারি না। আর বেস্ট আমরা তখনই বলতে পারি, এক হচ্ছে কোনো পার্টিকুলার সোর্সকে ওইভাবে বেস্ট বলা যায় না। আর বেস্ট আমরা তখনই বলতে পারি যেটা আমার সময়ের সাথে, সিচুয়েশনের সাথে অর্গানাইজেশনকে রাইট প্লেসে, রাইট পিপল, রাইট টাইমে দিতে পারবে। অর্থাৎ এখন একটা ভ্যাকেন্সি ক্রিয়েট হয়েছে, যেটা আমরা কি করতে পারি, প্রমোশনের মাধ্যমে ফিল আপ করতে পারি। এবং এই কোয়ালিফিকেশনটা ওই প্রমোটেড এমপ্লয়িজের মাধ্যমেই সম্ভব। তখন আমরা ইন্টারনাল সোর্সকে বেস্ট বলতে পারি। অনেকগুলো শূন্যপদ সৃষ্টি হয়েছে, যেটা আমরা কি প্রমোশন দ্বারা করতে পারবো না, ট্রান্সফার দ্বারা করতে পারবো না। তখন আমরা যেটা করতে পারি, আমরা কি করতে পারি, অ্যাডভার্টাইজমেন্ট করতে পারি, অথবা আমরা যেটা করতে পারি, ক্যাম্পাস রিক্রুটমেন্ট করতে পারি। তখন আমরা এক্সটার্নাল সোর্সকে বেস্ট বলবো। তাহলে বেস্ট ডিপেন্ড করতেছে অর্গানাইজেশনের সময়, সিচুয়েশন, রিকোয়ারমেন্টের উপরে। ইন্ডিভিজুয়ালি আমরা কাউকে বেস্ট বা ওর্স্ট বলতে পারি না। সবকিছু মিলিয়ে, অর্থাৎ অর্গানাইজেশনের এইচআরএম, হিউম্যান রিসোর্স রিকোয়ারমেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে, লাইক আমরা যদি বলি যে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি কি, রাইট টাইমে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করা। এরপরে আমরা মার্কেটিং ডিপার্টমেন্টের রেসপন্সিবিলিটি কি, তাদের হচ্ছে রাইট টাইমের মধ্যে কি করা, প্রোডাক্ট সেলস করা। তো এইভাবে সোর্সিং এর যারা এসিএম ডিপার্টমেন্ট, তারা হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে আসবে। আর যেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস, এটা কে করবে, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের দায়িত্ব হচ্ছে কি এইচআর প্রিপেয়ার রাখা। অর্থাৎ অর্গানাইজেশন যখন রিকোয়ারমেন্ট হবে, যখন দরকার হবে, তখন যেন বেস্ট এইচআরটা সে সার্ভ করতে পারে। তাহলে এই মেথড যে কোনোটাই হতে পারে, রাইট টাইমে সার্ভ করাটাই হচ্ছে এইচআর এর দায়িত্ব। আর যেই উৎস থেকে সার্ভ করবে অন দ্যাট টাইম, সেটা হচ্ছে বেস্ট সোর্স। এটা আইদার ইন্টারনাল হতে পারে অর এক্সটার্নাল হতে পারে, এইটা ম্যাটার না। তাহলে বেস্ট সোর্স এইটা ভ্যারি করে। আমরা কোনো বিষয়টাকে ইন্ডিভিজুয়ালি বেস্ট বা সর্বোত্তম বলতে পারি না। অর্থাৎ কর্মী সংগ্রহের সর্বোত্তম উৎস ইন্টারনালও হতে পারে, এক্সটার্নালও হতে পারে। আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হয়েছে বিষয়টা। দেন আমরা নেক্সট টপিকে ফরওয়ার্ড করব, যেটা হচ্ছে কি অবস্থার পরিপ্রেক্ষিতে বাহ্যিক উৎস থেকে মানব সম্পদ বা কর্মী সংগ্রহ যুক্তিযুক্ত। এখন যে কোশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে যে কি অবস্থা, অর্থাৎ what circumstances
সরি, হোয়াট সার্কামস্টেন্সেস, কি কি অবস্থার ভিত্তিতে, কি কি অবস্থার ভিত্তিতে কর্মী সংস্থান। তো সেই ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে বাহ্যিক উৎস থেকে করা যুক্তিযুক্ত, অর্থাৎ কোন ক্ষেত্রে ইন্টারনাল সোর্স না, এক্সটার্নাল সোর্স থেকে আমরা কর্মী সংগ্রহ করতে পারি। তো সেই বিষয়টার ক্ষেত্রে ফার্স্ট যেটা হচ্ছে যে দক্ষ ফার্স্ট যে পয়েন্টটা হচ্ছে স্কিল লেবার, অভিজ্ঞতা সম্পন্ন কর্মী দরকার। এখন দক্ষ এবং অভিজ্ঞতা কর্মী যখন প্রয়োজন হবে, তখন আমরা যেটা হচ্ছে যে বাইরে থেকে কর্মী সংগ্রহ করতে পারি। এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। লাইক আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো বাংলাদেশে গ্রামীণ ফোন মোবাইল কোম্পানির ক্ষেত্রে একচেটিয়া বিজনেস করছিল। তো গ্রামীণ ফোন যখন একচেটিয়া বিজনেস করছিল, পরে যখন রবি এবং হচ্ছে বাংলালিংক আসলো, তখন তারা এসে অর্থাৎ তাদের হচ্ছে যে বাংলাদেশে কাজ করা, বাংলাদেশের পরিবেশ সম্পর্কে অ্যাডাপ্টেড, ওরা ইচ্ছা করলে বাইরে থেকে লোক নিতে পারে, কিন্তু হচ্ছে বাংলাদেশের পরিবেশের সাথে অ্যাডাপ্টেড কিছু পার্সন কিন্তু ডিরেকশনের জন্য তাদের দরকার। সো বাংলালিংক কি করলো, জিপির কিছু কিছু লোক হলেই কিন্তু হয়ে যায়, পরে ডিপার্টমেন্টটা সেট আপ করা যায়। তো কিছু বাংলালিংক যেটা করলো, ওদের কিছু টপ লেভেল এইচআর, টপ লেভেল জিপির কিছু টপ লেভেল এইচআর কে ওরা বললো পার্সোনালি গিয়ে বা ওদের এইচআর টিমের মাধ্যমে ওরা একটা অফার প্যাকেজ করলো যে তোমরা আমাদের কোম্পানিতে চলে আসো, তোমরা বাংলালিংকে চলে আসো। কেন চলে আসবে? অলরেডি একটা কোম্পানিতে সে আছে, চলে আসার তো কোনো ইস্যুই নেই। তো সেই ক্ষেত্রে তারা কি বললো যে তারা বলল যে তোমরা যদি চলে আসো, তাহলে আমরা কি করব, তোমাদের যে প্রেজেন্ট কম্পেনসেশন আছে এইটা আমরা হচ্ছে কি করব, অ্যাডজাস্ট করব। কিভাবে অ্যাডজাস্ট করব? আমরা কি করব, এটাকে তোমাদের প্রেজেন্ট কম্পেনসেশনকে মাল্টিপ্লাইড বাই টুয়াইস দ্বিগুণ করে দিচ্ছি, আমাদের কোম্পানিতে চলে আসো। অবশ্যই এটা একটা লোভনীয় অফার, অ্যাট্রাকটিভ অফার। সো যেটা হচ্ছে যে অনেকেই কি করেছে, তখন চলে এসেছে। সো যখন চলে আসবে, তো তখন এই যে আমি যেটা বললাম যে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন কর্মী, বাংলালিংক নতুন এসে কিন্তু ওইভাবে নিজেকে ছড়িয়ে দেয়া সম্ভব না। তখন কি করলো, এই যে দক্ষ এবং অভিজ্ঞতা সম্পন্ন কর্মী আসলে কিন্তু খুব ইজিলি স্মুথলি, লাইক নেটওয়ার্কিং ডিপার্টমেন্টে আমি ধরে নিলাম যে ইউএসএ থেকে ট্যালেন্ট নিয়ে আসা যায়, কিন্তু পারিপার্শ্বিকতা অর্থাৎ তার কিন্তু এই পরিবেশে কাজ করার অভিজ্ঞতা নেই। সো দুই চারজন পার্সন নিলে এরপরে দেন হচ্ছে সে তার কারিগরি জ্ঞান দিয়ে কাজ করলো। তো এরকম মার্কেটিং থেকে কয়েকজন, তোমরা মোস্ট অফ দ্য কেসেস দেখবে যে নতুন কোম্পানি শুরু করছে, তারা কিন্তু ওই এক্সিস্টিং ভালো করা অন্য কোম্পানি থেকে লোক নিয়ে শুরু করে। এরকম আরো উদাহরণ আমি দিতে পারি। সে ধরো যখন এসিআই প্লাস্টিক নিয়ে কাজ করা শুরু করলো, বেঙ্গল প্লাস্টিক নিয়ে কাজ করা শুরু করলো, একটা সময় কিন্তু প্লাস্টিকের একচেটিয়া বাজার ছিল আরএফএল এর। তো এখন নতুন নতুন কোম্পানি কিন্তু অলরেডি মার্কেটে চলে এসছে, এসিআই চলে এসছে, বেঙ্গল চলে আসছে, আকি চলে আসছে। তো যখন এরা মার্কেটে আসার চেষ্টা করে, তখন কিন্তু এরা আরএফএল এর কর্মী হায়ার করে অলরেডি মার্কেটের যাদের অভিজ্ঞতা বা দক্ষতা রয়েছে। তো এইটা কমন একটা ফিচার সবার ক্ষেত্রে। সো এরপরে যেটা হচ্ছে যে নতুন প্রতিষ্ঠানের ক্ষেত্রে, নতুন প্রতিষ্ঠান, তখন নাম্বার অফ এমপ্লয়ি তার সব এমপ্লয়ি লাগবে, মার্কেটিং ডিপার্টমেন্টে লাগবে, এইচআর ডিপার্টমেন্টে লাগবে, অ্যাকাউন্টসে লাগবে। তো সেক্ষেত্রে তো সে প্রমোশন বা ইন্টারনাল সোর্স তার নেই, নতুন করে করতে হবে। আর যেটা হচ্ছে যে শূন্য পদ সৃষ্টি হলে এটা অবশ্যই এক্সটার্নাল সোর্সেস থেকে নিতে হবে। প্রমোশন দিয়ে কিন্তু শূন্য পদ পূরণ করা যায় না। শূন্য পদের লিমিটেশন হচ্ছে নাম্বার অফ এমপ্লয়িজ কিন্তু বাড়ে না। অর্গানাইজেশনে যদি 200 এমপ্লয়ি
থেকে থাকে তাহলে প্রমোশন দিলে কিন্তু 200ই থাকবে, এটা কিন্তু 202 জন হবে না, তাহলে এমপ্লয়ি লাগবে 220 জন, তাহলে 20 জন কিন্তু অবশ্যই কি করতে হবে, এক্সটার্নাল সোর্সেস থেকে ইয়ে করতে হবে, নিয়োগ দিতে হবে টোটাল। এরপরে যেটা হচ্ছে দক্ষ ও বিশেষজ্ঞ কর্মকর্তা নিয়োগ। এক্সপার্ট যখন নিয়োগ দিতে হবে তখন অলওয়েজ কি করে না, এক্সপার্ট বা দক্ষ বা বিশেষজ্ঞ কর্মকর্তা যদি নিয়োগ দিতে চায় সেক্ষেত্রে বাহ্যিক বা ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী বাইরে থেকে নিতে হয় তখন। এরপরে যেটা হচ্ছে যে প্রতিষ্ঠান সম্প্রসারণ, অনেক ক্ষেত্রে দেখা যায় প্রতিষ্ঠান এক্সটেনশন করে, ডিপার্টমেন্ট এক্সটেনশন করে, লাইক হচ্ছে তোমার কোম্পানির একটা বিজনেসের সাথে ইনভলভ, সে কনস্ট্রাকশন বিজনেস করছে, সে এখন ম্যানুফ্যাকচারিং বিজনেসে যেতে চাচ্ছে, বা ম্যানুফ্যাকচারিং করছে এখন কনস্ট্রাকশনে আসতে চাচ্ছে, বা অন্যান্য প্রফিটেবল বিজনেসগুলোতে প্রতিনিয়ত কিন্তু বা আরএমজিতে যেতে চাচ্ছে। এই জাতীয় এক্সপানশন কিন্তু প্রতিনিয়ত হয়েই থাকে। তাহলে এক্সপানশনের ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে যে তখন কিন্তু নতুন একটা সেটআপ, নতুন একটা ফ্যাক্টরি, নতুন একটা এনভায়রনমেন্ট, তো নতুন একটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে, নতুন একটা সেটআপের ক্ষেত্রে নতুন পিপল লাগবে। নতুন পিপলের ক্ষেত্রে কিন্তু ইন্টারনাল সোর্স থেকে ফিল আপ করা সম্ভব না, হিউজ নাম্বার অফ এমপ্লয়িজ লাগবে। তাহলে হিউজ নাম্বার অফ এমপ্লয়িজের ক্ষেত্রে তখন রিক্রুটিং করতে হয়। প্রতিষ্ঠানের গতিশীলতা বৃদ্ধি, প্রতিষ্ঠানের গতিশীলতা অর্থাৎ এক্সিস্টিং যেই মোডে প্রতিষ্ঠান অপারেট হচ্ছে সেই অপারেশনকে যদি বুস্টিং করতে চায়, সেই অপারেশনকে যদি বাড়াতে চায়, গতিশীল করতে চায়, তখন কিন্তু নিউ এমপ্লয়মেন্ট দরকার হয়। নিউ এমপ্লয়মেন্ট হলে ওয়ার্কফোর্স, অর্থাৎ ওয়ার্কফোর্স যখন বাড়বে তখন কিন্তু যেটা হচ্ছে অর্গানাইজেশনের গতিশীলতা বৃদ্ধি পায়। এরপর হচ্ছে প্রতিযোগিতা। বর্তমান যুগ কিন্তু গ্লোবালাইজেশনের যুগ। প্রতিনিয়ত কি করতে হচ্ছে, চেঞ্জেসের সাথে অ্যাডজাস্ট করতে হচ্ছে। আর এই চেঞ্জেসের সাথে অ্যাডজাস্ট করার জন্য কি করতে হবে, এক্সটার্নাল সোর্সেস, অর্থাৎ একটা অর্গানাইজেশনে 20 বছর আগের গ্র্যাজুয়েটরা জব করছে, তো 20 বছর আগের গ্র্যাজুয়েটদের অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু ডিউ টু চেঞ্জেসের কারণে 20 বছরে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো সেই চেঞ্জটা কিন্তু এখন 20 বছর পরে যারা ফ্রেশ গ্র্যাজুয়েট এরা কিন্তু পুরো অ্যাকাস্টমেড। তো এখন এই নিউ ব্লাড দিয়ে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা, বা ফ্রেশ রিক্রুটমেন্ট দিয়ে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা কম্পেনসেট করা যেতে পারে। তাহলে এই প্রতিযোগিতা মোকাবেলার ক্ষেত্রে কিন্তু তখন কি করতে হবে, বাহ্যিক উৎস বা এক্সটার্নাল সোর্স থেকে রিক্রুটমেন্ট করতে হবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কর্মী সংগ্রহের ক্ষেত্রে কোন উপাদানগুলো প্রভাব বিস্তার করে। কর্মী সংগ্রহের ক্ষেত্রে বেসিক্যালি যে উপাদানগুলো, এই কোশ্চেনটা আমরা সলভ করি, সেটা হচ্ছে যে কর্মী সংগ্রহের ক্ষেত্রে যেই উপাদানগুলো প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে যে প্রতিষ্ঠানের আয়তন। প্রতিষ্ঠানের 3 রকম হতে পারে, স্মল স্কেল হতে পারে, মিডিয়াম স্কেল হতে পারে, লার্জ স্কেল হতে পারে। তাহলে এই 3 টাইপস অর্গানাইজেশন যেটা রয়েছে, যে আয়তন কিরকম, স্মল স্কেল অর্গানাইজেশনের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট একরকম, মিডিয়াম স্কেল অর্গানাইজেশনের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট আরেক রকম, নাম্বার অফ পিপল একরকম। স্মল স্কেল অর্গানাইজেশন তুমি যদি এক ব্যবসা ধরো, একজনই যথেষ্ট। মিডিয়াম স্কেল 4-5 জন 10 জন যথেষ্ট। লার্জ স্কেল 4-5 জন 10 জন না, এটা যদি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হয় অনেক লোক লাগবে, শত শত লোক লাগবে। তো এইভাবে আয়তনের উপরে হচ্ছে যে তোমার ওই রিক্রুটমেন্ট বা সোর্স। অনেক অর্গানাইজেশন প্রতিনিয়ত লোক লাগে, স্পেশালি যেটা হচ্ছে যে অপারেশন ম্যানেজমেন্ট বা ফার্স্ট লাইন ম্যানেজমেন্টের ম্যানেজারদের প্রতিনিয়ত লোক লাগে। আর এইটা যদি ফ্যাক্টরি হয় তাহলে তো ফ্যাক্টরিতে প্রতিদিন লোক লাগে, প্রতিদিন রিক্রুটমেন্ট করতে হয়। অর্থাৎ হচ্ছে বেটার অপরচুনিটির জন্য কেউ ছেড়ে চলে যাচ্ছে, অথবা বেটার অপরচুনিটি হিসাবে কেউ আসছে। তাহলে এইখানে বলা চলে প্রতিদিনই রিক্রুটমেন্ট হয়।
এরপর হচ্ছে প্রতিষ্ঠানটার প্রকৃতি। প্রকৃতি আমি বলেছি যে এটা কি ম্যানুফ্যাকচারিং টাইপ অর্গানাইজেশন, না সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, না ট্রেডিং অর্গানাইজেশন। মালিকানার ভিত্তিতে প্রকৃতি হতে পারে, তো সেটা এক মালিকানা ব্যবসা না অংশীদারি ব্যবসা না কোম্পানি অর্গানাইজেশন, সেগুলো চিন্তা করতে হবে। তো এই নেচার অনুযায়ী কি করতে হয়, যে এইটা হচ্ছে কর্মী সংগ্রহে প্রভাব বিস্তার করে। দেন হচ্ছে অর্গানাইজেশনের লোকেশনটা কোথায়, অবস্থানটা কোথায়, এইটা অর্গানাইজেশনটা কি রুরাল এরিয়াতে, না এটা হচ্ছে সিটি এরিয়াতে। তাহলে যদি শহর এলাকায় হয় তাহলে একরকম, এটা যদি গ্রামাঞ্চলে হয় সেটা একরকম। ইউজুয়ালি যেটা হচ্ছে লার্জ স্কেল অর্গানাইজেশনের ক্ষেত্রে হেড অফিস গুলো শহরে থাকে, কিন্তু এদের যে ফ্যাক্টরি সেগুলো হচ্ছে গ্রামে থাকে। তাহলে রিকোয়ারমেন্ট গুলো এরকম হয়, হেড অফিস মেইনলি বা হেড অফিসের যে এইচআর ডিপার্টমেন্ট তারা মেইনলি মেইনটেইন করে। এরপরে যেটা হচ্ছে যে অর্গানাইজেশনের সুনামটা বিগ ফ্যাক্টর হচ্ছে যে যখন অর্গানাইজেশন রিচ করবে রিক্রুটমেন্টের মেইন পারপাস কিন্তু হচ্ছে টু অ্যাট্রাক্ট দ্য লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস, অর্থাৎ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটসকে কি করা, অর্গানাইজেশনের দিকে নিয়ে আসা। তো নিয়ে আসার ক্ষেত্রে অর্গানাইজেশন বুয়েট থেকে বের হয় একজন ক্যান্ডিডেট বা আইবিএ থেকে বের হয় একজন ক্যান্ডিডেট, বা পাবলিক ইউনিভার্সিটি থেকে বের হয় একজন ক্যান্ডিডেট, বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বের হওয়া একটা ক্যান্ডিডেট, সুনাম নেই একটা অর্গানাইজেশন যখন কোথাও যাবে তখন তো সে অর্গানাইজেশনের সুনাম দেখতে হবে। অর্থাৎ সে যখন জব পাবে সেখানে কিন্তু আরো 10 জনকে বলবে যে আমি এই অর্গানাইজেশনে জব করি। তো সেক্ষেত্রে কিন্তু রেপুটেশন একটা বিগ ফ্যাক্টর। ভালো অর্গানাইজেশনে জব করলে তখন তখন যে এমপ্লয়ি অর্থাৎ তারা কিন্তু পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং হচ্ছে প্রাউড ফিল করে। তো এটা লার্জ নাম্বার অফ যে ক্যান্ডিডেট রয়েছে এইটা কিন্তু অর্গানাইজেশনের সুনাম দেখে অ্যাপ্লাই করে। সুনাম ভালো থাকলে অ্যাপ্লাই করে কোয়ালিফাইড ক্যান্ডিডেট, আর যদি সুনাম খারাপ থাকে তখন কিন্তু পোটেনশিয়াল ক্যান্ডিডেট গুলো কিন্তু অ্যাপ্লাই করে না, অর্গানাইজেশনে আসতে চায় না। কারণ এটার সুনাম অর্থাৎ যদি কোনো অর্গানাইজেশন, ধরলাম এক্স অর্গানাইজেশন, সে এমপ্লয়ীদের বেতন দেয় না, এই এই অথবা এটা খুব একটা বিষয় যে হয়তো কোনো বেতন দেয় না, মাঝে মধ্যে বেতন দেয় না, এই জাতীয় কথা যদি মার্কেটে থাকে তখন এই অর্গানাইজেশনে কিন্তু স্টাফ অর্থাৎ যারা এমপ্লয়ি আছে, নতুন গ্র্যাজুয়েট যারা রয়েছে তারা কিন্তু যেতে চাইবে না। এই জাতীয় বা এই অর্গানাইজেশন রেপুটেশন গুলো যখন জয়েন করে তখন কিন্তু দেখতে চায়। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদি অর্গানাইজেশন এমন হয়, যেমন যদি বলি আমরা বেক্সিমকো বলি, স্কোয়ার বলি, এক্ষেত্রে এদের ব্র্যান্ড সুনাম, অর্থাৎ এমপ্লয়ি ফ্যাসিলিটি, এদের যে কম্পেনসেশন, স্যালারি থেকে শুরু করে হাউস রেন্ট, এরপরে হচ্ছে মেডিকেল ফ্যাসিলিটি, এরপরে পিক অ্যান্ড ড্রপ, এই যে ফ্যাসিলিটিগুলো, এই ফ্যাসিলিটিগুলো যখন মানুষ ক্যান্ডিডেটরা জানে তখন কিন্তু এমপ্লয়ীদের ফার্স্ট চয়েস কি স্কোয়ার। এরপর আরেকটা হচ্ছে জব সিকিউরিটি, আরেকটা বিষয় হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জব সিকিউরিটি। অর্থাৎ মোস্ট অফ দ্য কেসেস কোম্পানির ক্ষেত্রে যে এক্স কোম্পানি নিয়োগ দিচ্ছে, তো এই ক্ষেত্রে এরা ছাঁটাই করে, যদি মার্কেটে এটা জানে যে এরা লোক ছাঁটাই করে তখন এই কোম্পানির দিকে গ্র্যাজুয়েটরা ফিরেও তাকাতে চায় না। অর্থাৎ কি করে, এরা লোক ছাঁটাই করে, অর্থাৎ সবাই কিন্তু ইনসিকিউর ফিল করবে। অর্গানাইজেশন, আমরা বড় বড় অর্গানাইজেশনের ক্ষেত্রে কিন্তু এটা খুব বড় একটা প্রেস্টিজিয়াস ইস্যু যে তারা তাদের ছাঁটাইটা কিরকম, সমস্যায় পড়লো ছাঁটাই করে দিল, তো এইটা কিন্তু লয়্যালটি ক্রিয়েট করবে না, স্টাফদের লয়্যালটি ক্রিয়েট করবে না। অর্থাৎ প্রত্যেকেই কিন্তু তার পরিবারের জন্য এটা একটা লিভলিহুড, একটা জীবিকা, এখন ছাঁটাই করে দিলে তার জীবিকা বন্ধ, এটা কিন্তু খুবই ইনজুরিয়াস একটা অ্যাক্টিভিটিস। ভালো প্রতিষ্ঠান কখনোই এই জাতীয় কাজ করে না, কষ্ট করে হলো। আর এইচআর কিন্তু অন্য আমরা এইচআর এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই মানবিকতা দেখাতে হবে। অন্য আমরা ম্যান মেশিন ম্যাটেরিয়ালস মানি মার্কেট মেথড এইগুলোর ক্ষেত্রে আমরা ফিনান্সিয়ালি চিন্তা করতে পারি, এইচআর এর ক্ষেত্রে কিন্তু আমাদের মানবিক দৃষ্টিকোণটাও দেখতে হবে।
যাই হোক, এখন আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা আমরা দেখব যে প্রতিষ্ঠানের সামর্থ্য, প্রতিষ্ঠানের ক্যাপাসিটি, অর্থাৎ প্রতিষ্ঠানের ক্যাপাসিটিও কিন্তু দেখতে হবে যে সে কি সে কতটুকু এফোর্ড করতে পারছে, কতটুকু লোক, অর্থাৎ যদি লার্জ স্কেল অর্গানাইজেশন তার হচ্ছে হিউজ নাম্বার অফ এমপ্লয়ি দরকার, আর যদি স্মল স্কেল অর্গানাইজেশন হয় তার কিন্তু এরকম লোক লাগছে না। তো আমরা বেসিক্যালি আজকে যেগুলো আলোচনা করলাম সেটা হচ্ছে যে বেস্ট সোর্সেসটা আলোচনা করলাম, দেন হচ্ছে কি 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 অবস্থার পরিপ্রেক্ষিতে বাহ্যিক উৎস থেকে আমরা মানব সম্পদ বা কর্মী সম্পদ যুক্তিযুক্ত লজিকটা আমরা দেখলাম, আর এই কোশ্চেনটা সাম পার্ট আলোচনা করলাম। সো আই হোপ যে তোমরা বুঝতে পেরেছো। সো তোমরা বুঝতে পারলে এই কোশ্চেনগুলো সলভ করে ফেলো এবং হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে ফেলো। সো আজকে এই পর্যন্তই। দ্যাটস অল ফর দ্য টাইমিং। ভালো থাকো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে।